আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টিভি ওয়ানের নিয়মিত অনুষ্ঠান মানি ম্যাটার্স অনুষ্ঠান। আমরা প্রতি সপ্তাহ মানডে এবং থার্সডে আপনাদের সামনে আমরা উপস্থিত হই আপনাদের মানি সংক্রান্ত ব্যাপারে আপনাদের সাথে মত বিনিময় করার জন্য, যেমন আপনাদের অ্যাকাউন্টেন্সি, ট্যাক্সেশন, ফাইন্যান্স, প্রপার্টি রিলেটেড ম্যাটার্স, এই সমস্ত ব্যাপারে আপনাদের সাথে আমরা মত বিনিময় করি আমাদের মানি ম্যাটার্স অনুষ্ঠানের মাধ্যমে। প্রতিদিনের মতো আজকেও আমরা আপনাদের সামনে উপস্থিত আছি। আমার সাথে উপস্থিত আমার কো হোস্ট, যদিও জনাব আলম রফ সাহেব, উনি স্টুডিওতে উপস্থিত নাই, কিন্তু উনি অনেক দূরে, উনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং আমাদের সাথে উনি জয়েন হবেন কিছুক্ষণের মধ্যেই। আজকে আমরা যে ব্যাপারে আপনাদের সাথে আমরা কথা বলতে চাচ্ছি, যে ব্যাপারে আমরা মত বিনিময় করব, বিশেষ করে প্রপার্টির ট্যাক্সের ব্যাপারে আমরা আজকে মেইনলি আলাপ করব। আমরা জানি আমাদের মধ্যে অনেকেই প্রপার্টি ইনভেস্টর আছেন, অনেকে হয়তো একটা দুইটা প্রপার্টি কিনেন, বাই টু লেট প্রপার্টি, তাদের অ্যাজ এ ইনকাম, যেটা আপনার রিটায়ারমেন্টে এক্সট্রা ইনকাম, ইটস লাইক এ পেনশন, অনেকে এই চিন্তা করে কেনেন। আবার অনেকে হয়তো ম্যাসিভ স্কেলেও প্রপার্টিতে ইনভেস্ট করেন, হয়তো 10টা 15টা 20টা বাড়ি তাদের আছে, বা হয়তো বেশিও আছে। তো এরকম যারা প্রপার্টি ইনভেস্টর আছেন, রেসিডেন্সিয়াল অথবা কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেন, তাদের ব্যাপারে, এবং যারা একটা দুইটা বাড়ি রেন্ট আউট করেন, প্রপার্টি ইনকাম আছে, আপনি কিভাবে ট্যাক্স পে করবেন বা কিভাবে ট্যাক্সের হিসাব করতে হয় প্রপার্টির ইনকামের ব্যাপারে, এই ব্যাপারে আজ আমরা মেইনলি আলাপ করব আপনাদের সাথে। প্রথমে আমি শুরু করছি যে প্রপার্টি যদি কেউ আপনার কেনেন বা বাই টু লেট করেন, বা বাই টু লেটে মর্গেজ নেন বা প্রপার্টি লেট করেন, তাহলে আপনি এটা ট্যাক্স কীভাবে সর্ট আউট করবেন। মেইনলি আপনার যখন আপনি প্রপার্টি রেন্ট আউট করবেন, আপনি HMRCকে প্রথম জানাতে হয়, আপনার একটা রেজিস্ট্রেশন করতে হয় যে আমি প্রপার্টি রেন্ট আউট করি এবং আমি এটা ডিক্লেয়ার করতে চাই। তো এটা HMRCকে বললে আপনাকে একটা ইউটিএন নাম্বার, আপনি যদি সেলফ এমপ্লয়েড না হন, আপনার অলরেডি যদি একটা ইউটিএন নাম্বার না থাকে, তাহলে আপনাকে তারা একটা ট্যাক্স রেফারেন্স ইস্যু করবে, এটাকে বলা হয় UTR, ইউনিক ট্যাক্স পেয়ার রেফারেন্স। সো এটা যখন পাবেন, তখন আপনি প্রতি বছর 5th of April আমরা জানি ট্যাক্স ইয়ার শেষ হয় ইন্ডিভিজুয়ালদের জন্য। সো 5th of April পরে আপনি যে কোনো সময় আপনার ট্যাক্স রিটার্ন আপনি সাবমিট করতে পারেন। তো আপনার ট্যাক্স রিটার্ন যখন আপনি সাবমিট করবেন, প্রপার্টির হিসাবটা কিভাবে আসে, যে টোটাল রেন্ট যেটা আপনি রিসিভ করেছেন বছরে, এ থেকে পার্টিকুলার কিছু এক্সপেন্স যেটা হয় এই রেন্টাল প্রপার্টিতে, এই এক্সপেন্সগুলা এখান থেকে বাদ দেওয়া যায়। যেমন আপনি যদি প্রপার্টি লেট করেন, আপনাকে একটা ইন্স্যুরেন্স নিতে হবে প্রপার্টিতে। সো এই ইন্স্যুরেন্স একটা এক্সপেন্স, সো এইটা খরচ হিসাবে এখান থেকে বাদ দেওয়া যাবে। প্লাস প্রপার্টি কিছু রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সের কাজ আছে, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স দরকার হয় প্রপার্টিতে। এই রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সের জন্য যে খরচ, যেমন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, বিল্ডার্স, এদের খরচগুলো, প্রপার্টি রিফাবলিশমেন্টের খরচ, এগুলি আপনি আপনার ইনকাম থেকে, রেন্ট থেকে এক্সপেন্স হিসেবে এগুলি বাদ দিতে পারবেন। এরপরে আপনার ফাইন্যান্স কস্ট, যেটা মর্গেজের ইন্টারেস্ট, যেটা আপনি যদি বেসিক রেট ট্যাক্স পেয়ার হন, তাহলে আপনি মর্গেজের ইন্টারেস্ট এটা আপনি করতে পারবেন, অফসেট করতে পারবেন। কিন্তু যারা হায়ার রেট ট্যাক্স পেয়ার, তাদের জন্য আপনি প্রপার্টির যখন আপনি হিসাব করবেন, ইনকাম যখন হিসাব করবেন, তখন মর্গেজের ইন্টারেস্ট আপনি অ্যাড করতে পারবেন না, কিন্তু আপনাকে 20% রিলিফ দেওয়া হবে, 20% ট্যাক্স রিলিফ দেওয়া হয়। তার মানে আপনি 40% ট্যাক্স পেয়ার হলে আপনি 20% রিলিফ পান, আর বাকি 20% আপনি রিলিফ পাবেন না।
এর সাথে আরও যেগুলো রিলেভেন্ট এক্সপেন্স আছে আপনার প্রপার্টির জন্য, যে এক্সপেন্স আপনি করেন, এই এক্সপেন্সগুলোও আপনার এখানে করা যায়, এখানে আপনি ক্লেম করতে পারবেন। সো এই সবগুলি বাদ দেওয়ার পরে যেটা আপনার প্রফিট আসবে, এই প্রফিটের উপরে আপনার নর্মালি ট্যাক্স পে করতে হয়। তো আমাদের কাছে ইদানিং অনেক প্রশ্ন আসে যে আমরা যখন প্রপার্টি কিনব তখন হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে অফ বাইং দ্য প্রপার্টি? এটা কি আমাদের নিজেদের নামে কিনলে এটা ট্যাক্স এফিশিয়েন্ট, না থ্রু লিমিটেড কোম্পানির নামে করলে এটা ট্যাক্স এফিশিয়েন্ট? এই প্রশ্ন এখন অনেকেরই আছে, অনেকেই আমাদের কাছে এই প্রশ্ন করেন। তো এখানে যেটা দেখতে হবে যে আপনার পার্সোনাল ট্যাক্স লেভেলটা আপনি কোন লেভেলে, আপনি কি বেসিক রেট ট্যাক্স পেয়ার না হায়ার রেট ট্যাক্স পেয়ার? আপনি যদি হায়ার রেট ট্যাক্স পেয়ার হন তাহলে আপনার প্রপার্টি থেকে যে ইনকাম আসবে এটার উপরে আপনার 40% ট্যাক্স পে করতে হয়। অনেক সময় দেখা যায় যে আপনার এমপ্লয়মেন্ট ইনকাম, সে আপনার 35,000 পাউন্ড আপনার এমপ্লয়মেন্ট ইনকাম আছে, কিন্তু আপনি স্টিল বেসিক রেট ট্যাক্স পেয়ার, 20% ব্র্যাকেটের ভিতরে আপনি আছেন। কিন্তু দেখা যাবে যে যখন আপনি একটা বা দুইটা প্রপার্টি যখন রেন্ট আউট করবেন, তখন প্রপার্টির যে ইনকাম আসে, এই ইনকামটা যদি আপনি অ্যাড করেন আপনার এমপ্লয়মেন্ট ইনকামের সাথে, তাহলে দেখা যাবে যে আপনার পার্ট অফ দ্য প্রপার্টি ইনকাম এটা হায়ার রেটে চলে গিয়েছে, 40%-এ চলে গিয়েছে। সো তখন আপনি 40% ট্যাক্স পে করছেন রেন্টাল ইনকামের উপরে। তো সেক্ষেত্রে বেস্ট হলো আপনি যদি ইফ ইউ টেক দ্য লিমিটেড কোম্পানি অপশন, তাহলে কি হবে, যখন লিমিটেড কোম্পানি যে প্রফিট হবে আপনার রেন্টাল প্রপার্টির উপরে, লিমিটেড কোম্পানি উইল অনলি পে 19% কর্পোরেশন ট্যাক্স। আর আপনি যখন পে করবেন তখন আপনি বেসিক ইনকাম ট্যাক্স আপনি পে করবেন। সো এখানে বিরাট একটা সেভিং চলে আসে, 19% অ্যান্ড 40%, এখানে লট অফ সেভিংস আছে। এরপরে যদি আমরা জানি প্রপার্টি থেকে যদি আপনি ডিভিডেন্ড নেন, তখন হয়তো আপনার অন অফ দরকার হবে যে আপনার রেন্টাল ইনকাম থেকে কিছু আপনি নিজের খরচের জন্য আপনি নেবেন, অথবা আপনি এটা যদি দরকার না হয় আপনার নিজের পার্সোনাল খরচের জন্য, তাহলে আপনি কোম্পানির অ্যাকাউন্টেও এটা প্রফিটটা আপনি রেখে দিতে পারেন, এটা রিটেইন প্রফিট হিসেবে থাকবে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে আর ফার্দার কোনো ট্যাক্স পে করতে হবে না। কিন্তু আপনি যদি ডিভিডেন্ড হিসেবে এটা নিতে চান, তাহলে প্রথম 2,000 পাউন্ড পর্যন্ত এটা কোনো ট্যাক্স দিতে হয় না, কোনো ডিভিডেন্ডের উপরে ফার্স্ট 2,000 পাউন্ডের উপরে কোনো ট্যাক্স নেই। এরপরেও যদি আপনি নিতে চান তাহলে 7.5% এক্সট্রা ট্যাক্স দিয়ে আপনি বেসিক ট্যাক্স পেয়ার হলে 7.5% ট্যাক্স দিয়ে আপনি নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি 19% কর্পোরেশন ট্যাক্স দিচ্ছেন অ্যান্ড 7.5% আপনার ডিভিডেন্ড ট্যাক্স দিচ্ছেন। সো স্টিল লট চিপার দ্যান আপনার 40%। এটা হলো ডাইরেক্ট ট্যাক্স বেনিফিট, ট্যাক্স সেভিংস যেটা আপনার আসে কোম্পানিতে। সেকেন্ড হলো আপনার সেকেন্ড বেনিফিট যেটা কোম্পানির ক্ষেত্রে, সেটা হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স। আমরা জানি যে আমরা যখন একটা প্রপার্টি কিনি এবং এই প্রপার্টিটার ভ্যালু বেড়ে যায় মার্কেটে, যেহেতু ইউকের প্রপার্টি ভ্যালু অ্যাপ্রিসিয়েশন হয়, ভেরি গুড অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনার যখন প্রপার্টির ভ্যালুটা বেড়ে যায় তখন যে গেইনটা আসে, মনে করেন একটা প্রপার্টি আমরা কিনলাম সে 400,000-এ, কিন্তু যখন আমরা বিক্রি করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে প্রপার্টিটার ভ্যালু আমরা 600,000-এ বিক্রি করতেছি। তো এখানে 20,000 পাউন্ড ভ্যালু গেইন হয়েছে এবং এটার উপরে তখন একটা ট্যাক্স দিতে হয়। প্রথম আপনার 12,600 পর্যন্ত এটা ট্যাক্স দিতে হয় না, কিন্তু তারপরে
যেটা আসে এটার এ থেকে আপনি কিছু এক্সপেন্স ক্লেম করা যায় ক্যাপিটাল গেইন ট্যাক্সের জন্য, যেমন আপনি ইনিশিয়াল পারচেস কস্ট, যেটা অ্যাসোসিয়েটেড কস্ট যখন আপনি এটা প্রপার্টিটা আপনি কিনবেন, এবং যখন বিক্রি করবেন তখনও এটার বিক্রিতে একটা অ্যাসোসিয়েটেড কস্ট থাকবে, যেমন এস্টেট এজেন্টের খরচ আছে, সলিসিটারের খরচ আছে, এইগুলি আপনি বাদ দিতে পারবেন ক্যাপিটাল গেইন ট্যাক্সের জন্য। অ্যান্ড সেম যদি প্রপার্টির কোনো আপনি কোনো ডেভেলপমেন্ট করেন, যেমন লফট কনভার্সন বা কিচেন এক্সটেনশন, আচ্ছা, যদি এরকম কিছু থাকে, তখন সেই কস্টটাও আপনি এখান থেকে আপনি আপনি বাদ দিতে পারবেন। তো এইগুলি বাদ দেওয়ার পরেও দেখা যাবে যে আপনার বিরাট একটা অঙ্ক চলে আসবে ক্যাপিটাল গেইন ট্যাক্সে। সো তখন আপনার আইদার যদি আপনি বেসিক রেট ট্যাক্স পেয়ার হন তাহলে আপনি 18% ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করবেন, যদি হায়ার রেট ট্যাক্স পেয়ার হন তাহলে 28% পর্যন্ত আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। কিন্তু এটা যখন কোম্পানির অ্যাসেট হিসেবে থাকবে তখন আপনার এটা নর্মালি হয়তো অনেক সময় ট্রান্সফার করতে হয়, আপনার ছেলেমেয়ের মধ্যে ট্রান্সফার করবেন, বা আপনার যদি এরকম থাকে তখন ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটেল করে তারপর ট্রান্সফার করতে হয়। কিন্তু যখন আপনি কোম্পানির থ্রুতে করবেন তখন কোম্পানি অনলি পে 19% কর্পোরেশন ট্যাক্স গেইনের উপরে, তখন 28% আপনাকে দিতে হবে না। সো এখানেও একটা বিরাট ট্যাক্স সেভিংসের ব্যাপার আছে। আমার মনে হয় আমার কো হোস্ট জনাব আলম রব সাহেব অলরেডি চলে আসছেন, উনি বাংলাদেশ থেকে। আলম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই কেমন আছেন? Alhamdulillah, Alam bhai, it's very nice to see you on virtually. Normally, আমি ভার্চুয়ালি আসি, আপনি স্টুডিওতে থাকেন প্রেজেন্টেশনে, বাট টুডে ইজ ভাইস ভার্সা। আমি স্টুডিওতে এবং আপনি ফ্রম থাউজেন্ডস অফ মাইল ওয়ে ইউ আর জয়নিং উইথ আস। Very nice to see you. Welcome to our show. Thank you so much. Thank you. Okay. How are you? How is everything? Alhamdulillah, UK is, we are, in terms of COVID situation is getting slightly better. But I heard the Bangladesh is not in. It's getting slightly worse in Bangladesh. There are rises in patients, COVID patients, and deaths. Alhamdulillah, it's not as bad as the UK. The death rate at the moment is on the 30 per day mark, so it's better than UK. And a lot of people are being vaccinated here, alhamdulillah. Yes. So yeah, it's better than UK, alhamdulillah. Okay, great. Alam bhai, we are talking about property issues today. আমাদের দর্শকদের জন্য আমরা প্রপার্টি ইস্যুতে কথা বলছি। প্রপার্টি ট্যাক্সেশন কিভাবে হয়, আপনার আমরা কোম্পানির থ্রুতে যদি প্রপার্টি কিনি, ইজ ইট মোর বেনিফিশিয়াল দ্যান tax efficient way of doing it? It's very true. We do get a lot of clients, potential clients that call in, and they always ask, the first thing that they ask is whether to buy individually or whether to buy through a limited company. And you've gone through the benefits of having it through a limited company. And it's advisable. Actually, a few years ago, when all the finance cost was allowed as an expense, it was always looked at differently. Until you reach the higher rate tax, it's still beneficial for you to leave the property in your name. But now, because of one of the most important things is the finance cost is not allowed as an expense. Right. Yes. It's actually bulk পেমেন্টের মানে এক্সপেন্সের মাঝে এটাই বাল্ক পেমেন্ট থাকে, যে একটা প্রপার্টি ইনভেস্টরের জন্য most of the times that is the bulk of the payment as an expense. So if that is not allowed completely, yes, then the tax is essentially a lot more
than আমরা what it would have been. আমরা জানি যে ইন্ডিভিজুয়ালের যখন ট্যাক্স রিটার্ন আমরা করি তখন প্রপার্টি ইনকাম যেটা আগে ফাইন্যান্স কস্ট যেটা আগে আমরা অ্যাড করতে পারতাম এক্সপেন্স হিসেবে, এখন আর সেইটা এই বছরের পর থেকে এটা আর এক্সপেন্স হিসেবে অ্যাড করা যাবে না। অলদো যারা বেসিক রেট ট্যাক্স পেয়ার তারা দে উইল গেট 20% রিলিফ অন দ্যাট, কিন্তু যারা হায়ার রেট ট্যাক্স পেয়ার তারা স্টেট ওয়ে 20% লুজ করবেন ট্যাক্স। সো বাট যদি লিমিটেড কোম্পানির থ্রুতে তারা বাড়িটা কেনেন তাহলে লিমিটেড কোম্পানির জন্য ইস অ্যালাউয়েবল এক্সপেন্স, ফাইন্যান্স কস্ট এটা দে ক্যান সেট অফ অ্যাগেনস্ট দেয়ার রেন্টাল ইনকাম। সো এখানে বিরাট বিরাট একটা অ্যাডভান্টেজ আছে ডাইরেক্ট ট্যাক্সে। এবং সবচেয়ে যেটা যেটা বেনিফিশিয়াল আমার কাছে, যেটা সবচেয়ে দ্যাটস অ্যাট্রাক্ট মি টু বাই থ্রু লিমিটেড কোম্পানি ইজ দ্য আপনার ট্যাক্স প্ল্যানিং ফর ফিউচার জেনারেশন, ইনহেরিটেন্স ট্যাক্স। আপনি যখন প্রপার্টিটা মেইন বিরাট ট্যাক্সের প্রশ্ন আসে যখন আমরা প্রপার্টিটা পাস করতে যাই আমার ছেলের নামে বা আমার মেয়ের নামে বা আমরা অন্য কাউকে দিতে যাই, তখন দেখা যায় যে ক্যাপিটাল গেইন ট্যাক্স একটা ইস্যু, প্লাস আপনি এটা আমি গিফট হিসেবেও যদি দেই অ্যান্ড ইফ আই ডাই উইদিন 7 years দেন ইনহেরিটেন্স ট্যাক্স ইজ অ্যানাদার ইস্যু। সো বাট এটা যদি কোম্পানির নামে থাকে তাহলে আমরা উই ক্যান অ্যাড our next generation, our son or daughter as a shareholder in the company, director in the company, and then we can leave the asset in company, for generation after generation. So I think that is the biggest advantage. Yes, আমার মনে হয় একজন কলার অপেক্ষা করছেন লাইনে, আমরা দেখি কলার কে আছেন। কলার সালাম আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনার কি প্রশ্ন? ভাই আমি একটা প্রশ্ন আছে অ্যাকচুয়ালি। জি, আমি যে লিমিটেড কোম্পানি ডাইরেক্টর। জি, আমার ট্রেডিং শুরু হয়েছে আপনার 2020 আগস্ট থেকে। 2020 অগস্ট। অগস্ট। মানে আমি কি কোনো গ্রান্ট এলিজিবল কিনা গভর্নমেন্টের ডিক্লেয়ার যেগুলো করেছে? হ্যাঁ, গভর্নমেন্টের যে গ্রান্ট আছে এই গ্রান্টে আপনি এলিজিবল কিনা? আচ্ছা, এখানে আপনি কি ধরনের বিজনেস? এটা সায়েন্স এন্ড টেকনোলজি, মেনলি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, হেলথ কেয়ার সেকশন। আচ্ছা, এখানে যে সমস্ত বিজনেসকে গভর্নমেন্ট আমরা জানি যে কম্পালসারি যেগুলো শাটডাউন করা হয়েছে, সেই বিজনেসগুলোকে গভর্নমেন্ট ডাইরেক্ট গ্রান্ট দেওয়া হয়েছে আপনার ক্লোজারের জন্য। অ্যান্ড আপনার যদি এরকম কোনো রেস্ট্রিকশন না থাকে যে আপনার বিজনেস আপনি ওপেন করতে পারবেন না, তাহলে এই গ্রান্ট হয়তো আপনার জন্য না। তারপরে একটা এডিশনাল গ্রান্ট ছিল যেটা দেওয়া হয়েছে যে যদি কারো বিজনেস মনে করেন আগে যে এই বন্ধ হওয়ার আগে তার যে টার্নওভার ছিল, টার্নওভার যদি মোর দ্যান 40% ফল করে, তাহলে এখানে গভর্নমেন্ট একটা এডিশনাল সাপোর্ট দিয়েছিল কাউন্সিলের থ্রু দ্য লোকাল গভর্নমেন্ট, তাদের মাধ্যমে এটা দেওয়া হয়েছিল। সো ওখানে আপনার করতে হবে যে আপনার বিজনেস 40%-এর নিচে আপনার টার্নওভার ফল করেছে। ইফ দ্যাট ইজ দ্য ফ্যাক্ট দেন ওইখানে আপনি হয়তো অ্যাপ্লাই করতে পারেন, বাট দ্যাট উইল বি নাথিং সিগনিফিক্যান্ট, বাট লিটল হেল্প হয়তো পাওয়া যাবে ওখান থেকে। আর প্লাস যদি আপনার স্টাফ আপনি বলেছেন অগস্ট থেকে, না অগস্টের আগে যদি আপনি এমপ্লয় করে থাকেন কাউকে, তাহলে হয়তো আপনি স্টাফদের হয়তো ফার্লো স্কিমে করতে পারতেন, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যানাদার হেল্প, বিজনেসের হেল্প। এছাড়া আর লিমিটেড কোম্পানির জন্য আর কোনো প্যাকেজ আমার জানা নেই এই মুহূর্তে। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। জি।
হ্যালো, নেক্সট কলার প্লিজ। আমরা দেখি নেক্সট কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। হ্যালো হ্যালো। হ্যালো, জি কলার, আপনি আপনি কোথা থেকে বলছেন? জি, আমি লন্ডন থেকে বলছি। আচ্ছা আচ্ছা, জি বলুন ভাইয়া, আপনার কি প্রশ্ন কি? জি, আমার প্রথম প্রথম প্রশ্নটা হলো একটু ইসলামিক সাইডের। জি লাস্ট ইয়ার অক্টোবর, জি আমি একজন আগে বলে নিই, আমি একজন ট্যাক্সি ড্রাইভার। জি লাস্ট ইয়ার অক্টোবরে আমি নতুন গাড়ি কিনছি আমার ট্যাক্সির জন্য। জি, অক্টোবর 2020 না? অক্টোবর 2020, রাইট। জি তো এটা তো আমার অ্যাসেট, জি তাই না? জি। তো এটার উপরে কি আমার যাকাত হবে, দিতে হবে? আচ্ছা, ভেরি ভেরি গুড কোশ্চেন। জি। কিন্তু আমরা আসলে ইটস নট আমরা রিলিজিয়াস স্কলার না। আপনার আচ্ছা। কোশ্চেনটা যদি আমাদের এইখানে ওয়ান কিউএনএ এভরি জি। 7 o'clock-এ যে জি। প্রোগ্রামটা হয়, এখানে আমাদের আলেমরা থাকেন। জি, তারা জি, জি। তারা জাকাতের উপরে, ইসলামিক বিষয়ের উপরে তারা বিশেষজ্ঞ। আপনি জি। তাদের থেকে যদি এটার উত্তরটা নেন তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে, আচ্ছা। একজন আলেমের কাছ থেকে আপনি উত্তরটা নিলে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে ভাই আপনার? আচ্ছা, নেক্সট কলার, আমরা দেখি নেক্সট কলার কে আছেন। হ্যালো হ্যালো কলার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো হ্যালো, জি কলার, সালাম আলাইকুম। আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, আমার একটা বিজনেস আছে, একটা লিমিটেড কোম্পানি, 2018 আমার স্টার্ট। জি তো আপনার আমি এবং আমার ওয়াইফ আমরা সেম কোম্পানিতে জব করি। আমি সেলফ এমপ্লয়েড এবং জব করি। তো আমরা রিসেন্টলি একটা ঘর কেনার জন্য আপনার 5% ডিপোজিটে ট্রাই করতেছিলাম। জি তো আমাদের হাজব্যান্ড এন্ড ওয়াইফের পে স্লিপের যে ইনকাম সেটা 28,000। মানে তো দুইজনের ব্যাপারটা আপনার দুইজনের একত্রে 28,000? হ্যাঁ, দুজনের একত্রে 28,000 আচ্ছা। ইয়ার। জি তো আমার কিন্তু বিজনেস থেকে আমরা প্রফিট পাই 2,000 পাউন্ড পার উইক এন্ড মান্থলি আপনার 8,000 পাউন্ড। এই ইনকামটা আমার জেনুইনলি হয়, কিন্তু সেটা আমরা প্রুভ করতে কিভাবে পারবো? আচ্ছা যেহেতু আমরা সেলফ এমপ্লয়েডের যে ইয়েটা অ্যাকাউন্ট পিরিয়ডে যেটা এই টোটাল অ্যাকাউন্ট ইনকামটা তো দেখাতে পারছি, এবং আমাদের যে ঘরটা পছন্দ হচ্ছে ওই ঘরটা নিতে হলে আমাদেরকে 110,000 পাউন্ড ইয়ারলি ইনকাম দেখাতে হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে আপনি কি একটু কাইন্ডলি অ্যাডভাইস করবেন, আসলে আমরা এই ইনকামটা প্রুভ করবো কিভাবে, এবং ইনকামটা আমরা কোনো বেনিফিট নাই, আমরা কোনো ধরনের বেনিফিট গভর্নমেন্ট থেকে করি না। জি আমার 4টা মেয়ে আছে, এবং বাট আমরা কোনো গভর্নমেন্ট থেকে কোনো বেনিফিট নিই না, আমরা জি। পিআরএ আছি আর কি। আচ্ছা, আপনার বিজনেস যদি প্রফিটেবল হয় হ্যাঁ। তাহলে আপনি বিজনেস থেকে, তো আপনি বলছেন যে স্যালারি নিচ্ছেন আপনার 28,000। স্যালারি নিচ্ছি, পাশাপাশি যেহেতু বিজনেসটা 100% শেয়ার হোল্ডার আমি আমার নামে। জি তো এবং এটা 2018 রেজিস্টার্ড কোম্পানি রেজিস্টার্ড, এবং অল এতে আমরা যে বিজনেস হয় সবটা এক্সপেন্ডিচার বাদ দিয়ে 2,000 পাউন্ড করে আমার ইনকাম আসে আর কি উইকলি। আচ্ছা, উইকলি যদি 2,000 ইনকাম থাকে তাহলে আপনি এটা ডিভিডেন্ড হিসেবে নেবেন। আপনার অ্যাকাউন্টেন্ট যে আছে ওনাকে বলবেন যে আপনাকে একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে একটা ডিভিডেন্ড সার্টিফিকেট দেওয়ার জন্য। এই সার্টিফিকেটটা আপনি মর্গেজ অ্যাডভাইজারকে দেবেন, ডিভিডেন্ড সার্টিফিকেট। তাহলে এইটা দিয়ে আপনি আপনার রেন্ট, এই যে এমপ্লয়মেন্ট ইনকাম, এটার সাথে ডিভিডেন্ড ইনকাম অ্যাড করে তারপরে আপনি করতে পারেন, চেষ্টা করতে পারেন। তো বেস্ট হলো যে আপনার যদি যখন SC3 আপনি যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, পার্সোনাল ট্যাক্স, এই 5th of April আপনার ইয়ার এন্ড হয়ে যাচ্ছে, ট্যাক্স ইয়ার এন্ড হচ্ছে। সো এই 5th of April পরে আপনি যে কোনো সময় আপনার পার্সোনাল সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন আপনি সাবমিট করতে পারবেন। সো পার্সোনাল সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন যখন আপনি সাবমিট করবেন তখন এই ডিভিডেন্ড ইনকামটা আপনার
এই ইনকামের সাথে অ্যাড করে, এমপ্লয়মেন্ট ইনকামের সাথে অ্যাড করে আপনি সেলফ অ্যাসেসমেন্ট সাবমিট করবেন, করে SA 302 যেটা ট্যাক্স ক্যালকুলেশন, এইটা আপনার মর্গেজ অ্যাডভাইজারকে দেবেন, তাহলে তারা আপনাকে মর্গেজ অ্যারেঞ্জ করতে পারবে। সরি, আমাকে আরেকটু ক্লিয়ার করবেন, কি দিতে হবে, কোনটা ইয়ে করতে হবে, মানে অ্যামাউন্ট আমাকে ডিভাইড হিসেবে শো করতে হবে? জি, আপনার লিমিটেড কোম্পানি যখন আছে এবং লিমিটেড কোম্পানির ডাইরেক্টর হিসেবে যদি আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন সাবমিট করতে হবে যদি আপনার ইনকাম, ডিভিডেন্ড ইনকাম 2000 পাউন্ডের উপরে হয়। তো আপনি যখন পার্সোনাল সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, এই 5th of এপ্রিল আপনার ট্যাক্স ইয়ার শেষ হয়ে যাচ্ছে, এই ট্যাক্স ইয়ার শেষ হয়ে যাচ্ছে। এরপরে 5th of এপ্রিলের পরে আপনি যে কোনো দিন আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন। তো আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে আপনি এমপ্লয়মেন্ট ইনকাম প্লাস কোম্পানি থেকে যেটা আপনার প্রফিট হচ্ছে, যে ডিভিডেন্ড নিচ্ছেন আপনি, সেই ডিভিডেন্ড ইনকামটা আপনি আপনার পার্সোনাল সেলফ অ্যাসেসমেন্টে করবেন, অ্যাড করে তারপরে আপনার ট্যাক্স ক্যালকুলেশনটা, এইটা যদি আপনার, এটাকে বলে SA 302, এইটা আপনার মর্গেজ অ্যাডভাইজারকে দিলে সে এইটা লেন্ডারের কাছে ফরওয়ার্ড করবে এবং এইটা দেখে আপনাকে লোন দেবে তারা। আই হোপ দ্যাট এক্সপ্লেইন। আপনার যদি এখন লিমিটেড কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট আছে ওনার সাথে আপনি আলাপ করেন যে আপনি সেলফ অ্যাসেসমেন্ট সাবমিট করতে চান এবং আপনার ডিভিডেন্ড ইনকাম দেখাতে চান আপনি। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। যদি আপনার আরও ফার্দার কোনো কোয়ারি থাকে তাহলে আপনি আমাদের কল সেন্টারে আবার যোগাযোগ করবেন। দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে এবং বিরতির পরে আবার আমরা ফিরে আসবো আপনাদের সাথে এবং আপনারা এখনও যারা লাইনে আছেন আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন তাদের সাথে আমরা আবার কথা বলবো। ছোট্ট একটা বিরতির পরে আমরা আবার ফিরে আসছি, আমাদের সাথে থাকুন।
Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ladies and gentlemen, welcome back to the Money Matters show. I'm talking live from Bangladesh. Subhanallah, it's just gone 2 o'clock in the morning and it's 27 degrees outside. I hope London is feeling some heat. I think there was some heat today, and I believe it was quite a nice weather today. Let's continue with the show, inshallah. Do we have any calls on the line? Let's take some calls. Assalamu alaikum, caller. হ্যালো, Hello, assalamu alaikum. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, আপনি কই থেকে ফোন করছেন ভাইয়া? আমি লন্ডন থেকে বলছি। লন্ডন থেকে। ওকে, আপনার প্রশ্ন হোক প্লিজ ভাইয়া। প্রশ্ন হলো, আমি একটা লিমিটেড কোম্পানির চাকরিতে আসলাম, জব আছে, তো এটা আমার 28 ফেব্রুয়ারিতে আমার মানে জব থেকে রিটার্ন রেখে দিয়েছে। জি 28 পর্যন্ত আমি ফার্লো পাইয়া গেছিলাম। এখন ইন টাইম আমি আর একটা কোম্পানি পাইছি, সেম লিমিটেড কোম্পানি পাইছি, তো এটা তারা আমার এই মার্চের 1 তারিখ থেকে আবার জয়েন দিছে। আমার প্রশ্ন হইলো, আমি তো কন্টিনিউ আসলাম ফার্লোর ফেব্রুয়ারি পর্যন্ত, এখন আমি যে নতুন কোম্পানি জয়েন করছি, P45 দিছি, জয়েন করছি, এখন মার্চে যে আমি জয়েন করছি, আমার লাগে মার্চ থেকে কি তা ফার্লো ওই নয়া কোম্পানির দিকে কন্টিনিউ করতে পারবো না, পারতো না। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আপনার আর কোনো প্রশ্ন নেই ভাইয়া? না, এই মুহূর্তে ওটু আছে, আর কিছু নাই। আমি যে ফার্লোটা কন্টিনিউ করতাম পারবো না, এটা নতুন কোম্পানি, পুরানটা তো আমি কন্টিনিউ আসলাম ফেব্রুয়ারি পর্যন্ত। আপনি যে খাজো ঢুকছেন, মার্চে যে খাজো ঢুকছেন, তারা খাজো মানে আপনাদের যে ঢুকাইছে, আপনার আসলে দরকার আছিল নি খাজোর? মানে তারা আপনার কইছে নি যে খাজ দিব আপনার, মানে আওয়াজ দিব না আপনারে, মানে খিলা এটা করছে? বিকজ জিনিসটা হইলো, আপনি একটা জিনিস বুঝতে হইবা যে ফার্লো যদি করা হয়, এর মানে তারার মানে বেতন দিবার ক্যাপাবিলিটি নাই, মানে বিজনেসের ইনকাম নাই। এখন বিজনেসের ইনকাম যদি থাকে না, তো আপনি নতুন একটা এমপ্লয়ি করতে নাই, কথা বুঝছেন? সো ওটা লাগে আসলে জিনিসটা হইলো যে আপনি যদি জব একটা সারি দেন, সারিয়ার নতুন জব ঢুকেন, if you are not on the payroll since October 2020, then you cannot be furloughed. So এটা হইলো রুল। সো অক্টোবরের আগে আপনি যদি যে কোম্পানিতে আসলা, এই কোম্পানি তো আপনি কইরা ফার্লো পাইছেন ফেব্রুয়ারি পর্যন্ত, এখন যে কাজ সারছেন, সারিয়া নয়া কাজও ঢুকছেন, এটা তো আবার ফার্লো ফাইতা নাই, বিকজ ই কোম্পানি আপনি ফার্লোত আসলা না অক্টোবর 2020। সো এটা লাগে আপনার যে মানে স্ট্রেট ফরওয়ার্ড যে একটা আনসার, যে আপনি এটা আসলে ফার্লো ফাইতা নাই। That's the straightforward answer. Correct me if I'm wrong, Arif bhai. No, you are absolutely right. এখানে কথা হলো যে ফেব্রুয়ারিতে যদি কোনো কোম্পানি আপনাকে এমপ্লয় করে, যেটা আসলে আপনার আগের কোম্পানি থেকে তো আপনাকে P45 দেওয়া হয়েছে, তার মানে হলো আগের কোম্পানির কাজ আপনার চলে গেছে, নতুন কোম্পানি আপনাকে এমপ্লয় করেছে। সো ফেব্রুয়ারিতে যদি আপনাকে এমপ্লয় করে নতুন কোম্পানি, তাহলে ফার্লোর কোনো প্রশ্ন থাকে না, কারণ কোম্পানি যদি লোক দরকার হয় তাহলেই আপনাকে এমপ্লয় করবে একটা কোম্পানি। আর তার যদি নিজের স্টাফই যদি ফার্লোতে থাকে, তাহলে আপনাকে নতুন করে সেই কোম্পানি কাজে নিতে পারে না। পুরানো যারা ফার্লোতে আছে তাদেরকে ফিরিয়ে না নিয়ে এসে আপনাকে এমপ্লয় করতে পারে না। সো আপনাকে যদি এমপ্লয় করা হয়, তার মানে আপনার কাজ, আপনাকে দরকার ছিল ওই কোম্পানি, সেই জন্য আপনাকে এমপ্লয় করেছে। তো সেখানে ফার্লো হবে না। ঠিক আছে, আমি ওই নতুন কোম্পানিতে তাদের কাজেরও দরকার, আমি বলছি যে তারা কাজ দিলে তো অত পুরা স্যালারি দিতে পারতো না আমারে। আমি চাইছিলাম কন্টিনিউটা করা যাইব কি না। আমি কিন্তু লাস্ট অক্টোবর থেকে ওইটা ছিলাম, ঠিক আছে, ফেব্রুয়ারি পর্যন্ত। জি, ওটা থেকে ফেব্রুয়ারি জব গেছে কি, এটা তখন নতুন একটা কোম্পানি আমি খুঁজছি, যে তার লোকে ইয়ে পাইছি আর কি। না ঠিক আছে, আপনার কথা আমি বুঝতাম পারছি। আমি বলতাম যে আমি যেহেতু কন্টিনিউ আসলাম পারলো,
নতুন একটা কোম্পানিতে গেলাম তাহলে ওটা কন্টিনিউ হইব কিনা? না, নতুন আপনি company- আপনি যখনই নতুন কোম্পানিতে গেছেন তখন আপনি নতুন একটা জব শুরু করেছেন, তখন আর আপনি আগের যে এমপ্লয়মেন্ট সেটা নাই, আপনার নতুন একজন আপনাকে কাজ দিয়েছে, নতুন একজন আপনাকে ফেব্রুয়ারিতে যখন কাজ দিয়েছে তার মানে আহ, তখন সে তার কোম্পানির অবস্থা এরকম ছিল না যে তার এমপ্লয়ি তার ফার্লো করতে হবে, আর না হলে আপনাকে কাজই দিত না সে। হ্যাঁ। মানে আমার পুরাতনটাই শুধু পারবে, যেটা মানে মানে ইয়ে করছে শুধু তারা পারতো। জি আমি যেটা ছিলাম মানে 22 বছর শুধু তারাই পারবে। জি জি জি, যে কোম্পানিতে আপনি আগে ছিলেন সেখান থেকে যদি আপনাকে P45 না দিত তারা কন্টিনিউ করতে পারতো ফার্লো। তারা তো P45 দিয়ে দিছে, তারাও তো পারবে না। জি, যেহেতু আপনি একটা নতুন কোম্পানিতে আপনি জয়েন করেছেন এখন আর ফার্লো হবে না আপনার। ঠিক আছে, বুঝতে পারছেন। আমি আর কোয়েশ্চনটা আমার আছে কি একটা কথার পরিপ্রেক্ষিতে যে এই যে পুরাতন কোম্পানি যারা তারা তো কন্টিনিউ করতে পারবে না, তারা যেহেতু P45 দিয়ে দিয়েছে। দ্যাটস রাইট, ইয়া, না তারা আর পারবে না। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমার সময় স্যার, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। Do we have any calls, other calls on the line? Shall we take some more calls? Assalamu alaikum, caller. No. আর কোনো কল নাই আলম ভাই আপাতত, বাট আমরা যে ব্যাপারে আলাপ করছিলাম যে লিমিটেড কোম্পানি, ইজ ইট বেস্ট অপশন টু বাই টু লেট প্রপার্টি থ্রু এ লিমিটেড কোম্পানি, আমরা এই ব্যাপারে আলাপ করছিলাম এবং ভেরি গুড পয়েন্ট ইউ অ্যাডেড যে এখানে যদি আমরা লিমিটেড কোম্পানি হিসেবে ট্রেড করি তাহলে মর্গেজের ইন্টারেস্ট যেটা এটা আমরা খরচ হিসেবে দিতে পারবো, দ্যাটস ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ। এবং আমি যেটা বলতেছিলাম যে বিগেস্ট অ্যাডভান্টেজ হলো আপনার এই প্রপার্টিটা যখন আমরা নেক্সট জেনারেশনের কাছে আমরা পাস করব, আমার ছেলেকে দেব বা আমার মেয়েকে দেব, তখন এটা যদি কোম্পানির অ্যাসেট হয় দেন ইটস লট ইজিয়ার। আমরা যদি ছেলে মেয়েদেরকে আমরা কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে নিয়ে নেই অথবা কোম্পানির শেয়ার, তাহলে দ্য প্রসেস ইজ ইজি, তখন কোম্পানি আমাকে বিক্রি করতে হবে না, ট্রান্সফার করতে হবে না। নর্মালি আমি যদি আমার প্রপার্টি আমার ছেলেকে দিতে যাই বা আমার মেয়েকে দিতে যাই তাহলে ওইখানে ক্যাপিটাল গেইন ট্যাক্সের প্রশ্ন থাকে। ইটস এ ট্রান্সফার বিটুইন ইন্ডিভিজুয়াল টু কোম্পানি। আর যদি আমার কোম্পানিতে আমি আমার ছেলে মেয়েকে আমি শেয়ার হোল্ডার হিসেবে নিয়ে নেই তাহলে এইখানে কোনো প্রপার্টি কোনো হ্যান্ড ট্রান্সফার হচ্ছে না, সো এখানে ক্যাপিটাল গেইন দিতে হবে না। সো দ্যাটস দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ। আলম ভাই, হোয়াট ইউ থিঙ্ক? Okay, yes, obviously there's a lot of advantages. We can see that on it advantage glass tax wise, tax savings wise, and it's very important. What about a lot of the times? This is another question that we get asked. Yeah. It's generally hard for individuals to get a mortgage through a limited company. Let's discuss that. I mean, Okay. what's the No, I don't think that's the issue anymore because lot of lenders they are offering now buy to let mortgage for the limited company. Yes, in terms of interest rate is slightly expensive than আপনার ইন্ডিভিজুয়ালের চেয়ে কোম্পানির থ্রুতে যদি আপনি নেন হয়তো ইন্টারেস্ট রেটটা একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু স্টিল আপনি যে পরিমাণ ট্যাক্স সেভিং করবেন দ্যাট উইল পে অফ দ্য ইন্টারেস্ট। বাট অ্যানাদার বিগেস্ট কোশ্চেন, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আমার হয়তো 3-4টা প্রপার্টি আছে অলরেডি, আমি বাই টু লেট হিসাবে আমি ভাড়া দিচ্ছি, কিন্তু এখন যদি আমি লিমিটেড কোম্পানি করতে যাই তাহলে ক্যান আই ট্রান্সফার মাই existing properties to a limited company? Now, Yes. that's why it's a big question. যে ইন্ডিভিজুয়াল অ্যাসেটস লিমিটেড কোম্পানিতে ট্রান্সফার করা যায় কিনা, করতে গেলে কি কমপ্লিকেশন আছে? কমপ্লিকেশন হলো যখনই আমরা জানি যে একজন ইন্ডিভিজুয়াল থেকে আরেকজন ইন্ডিভিজুয়ালের নামে যখন ট্রান্সফার হয় বা যখন একজন পার্সনের থেকে একজন কোম্পানিতে ট্রান্সফার হয় তখন ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রশ্ন আসতে পারে বিকজ ইটস এ ট্রান্সফার। অনেক সময়
আপনার স্ট্যাম্প ডিউটি ইজ অ্যানাদার ফ্যাক্টর, যে আমি যখন কোম্পানির নামে দেব তখন আবার স্ট্যাম্প ডিউটি দিতে হবে কিনা, দিস ইজ অ্যানাদার ইস্যু। বাট দেয়ার ইজ এ ওয়ে, যখন আপনি if the transfer is business to business, if it's B2B, then আপনাকে ইনকাম ট্যাক্স তখন ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনার দিতে হয় না, বা স্ট্যাম্প ডিউটিও দিতে হয় না। ইফ ইটস এ B2B ট্রান্সফার, বিজনেস টু বিজনেস ট্রান্সফার, মনে করেন একজন তার পার্টনারশিপ বিজনেস আছে বা সোল ট্রেডার হিসাবে সে বিজনেস করছে, এখন সে যদি এই বিজনেসটা সে লিমিটেড কোম্পানিতে করতে চায়, সে ইনকর্পোরেট করে এটা, and then he transfer his sole trader or partnership business to limited company, then you don't have to pay capital gain tax on that point. Yes, capital gain tax will trigger one, but there is a relief called incorporation relief. You can claim that, and you can settle the আপনার capital gain tax you can settle later. যখন আপনি কোম্পানির অ্যাসেট যখন আপনি বিক্রি করবেন তখন আপনি হয়তো ক্যাপিটাল গেইন দেবেন, বাট নর্মালি যখন প্রপার্টি যখন ট্রান্সফার হয়ে যায় কোম্পানিতে, তখন হোয়াই ইউ শুড সেল দ্য কোম্পানিজ অ্যাসেট, ইটস ভেরি ভেরি রেয়ার দ্যাট ইউ নিড টু সেল দ্য কোম্পানিজ অ্যাসেট। So that means, you know, for a long time there will not be any capital gain tax to pay. And also the stamp duty, stamp duty you can claim stamp duty relief যদি if it's a incorporation, এটাও আপনার করা যায়। বাট মেইন কি ফ্যাক্টর হিয়ার দ্যাট ইজ হ্যাভ টু বি এ বিজনেস টু বিজনেস। এখন কোশ্চেন হচ্ছে যে ইজ বাই টু লেট প্রপার্টি বিজনেস, is categorized as business? Normally HMRC's definition that they don't recognize this buy-to-let property as business. But there is a good case law, that is the Belfast, there is a case law, it's called Elizabeth Ramsey case. In that case, judge actually he gave the verdict in favor of the landlord, and he said that yes, by taking the consideration the amount of activity and effort he put behind this business, his rental property venture, it will categorize as business. So yes, there is a way, but first you have to justify that rental property, the venture, total venture is a business venture, and to justify it as a business, obviously the owner have to engage himself for the maintenance management of the property. It depends on the activity, level of activities that he does and how many property he manage. So that's the issue. If we can transfer the আপনার এক্সিস্টিং প্রপার্টি যেটা আছে নিজের নামে বাই টু লেটে, সেটা কোম্পানিতে নেওয়া যাবে কিনা, বাট ইট নিডস এ কেয়ারফুল প্ল্যানিং বেসিক্যালি। সো যদি কেয়ারফুলি এটা প্ল্যান করা যায় তাহলে হয়তো আপনার এটা করা যেতে পারে আর কি। তবে ইটস অলওয়েজ বেনিফিশিয়াল যে আপনি যদি কোম্পানি হিসাবে আপনি প্রপার্টি যখন কিনবেন বাই টু লেট প্রপার্টি, তখন অলওয়েজ কনসিডার আপনার সার্কামস্টান্সেস, এবং আপনি একজন প্রফেশনালের কাছ থেকে আপনি অ্যাডভাইস নেবেন যে আমি শুড আই বাই টু লেট প্রপার্টি থ্রু এ লিমিটেড কোম্পানি। এটা তারা তখন আপনার ইন্ডিভিজুয়াল সার্কামস্টান্সেসটা আপনার অ্যাসেস করে তারা আপনাকে দে উইল গিভ ইউ গুড অ্যাডভাইস, গুড গাইডেন্স। Alam bhai, have you got any other issue relevant to the property? Hello, Alam bhai, are you still there with us? আমার মনে হয় যে আমার আলম ভাইকে আমরা লস করে ফেলেছি, হয়তো বাংলাদেশের ইন্টারনেট
প্রবলেমের কারণে অনেক সময় কমিউনিকেট করা সম্ভব হয় না। যাই হোক দর্শক, আমরা আজকে যে সাবজেক্টগুলি আমরা কভার করেছি, পার্টিকুলারলি প্রপার্টির ট্যাক্সেশন, প্রপার্টির ট্যাক্স কীভাবে হিসাব হয়, বাই টু লেট প্রপার্টিতে কীভাবে ট্যাক্স হিসাব হয়, বাই টু লেট প্রপার্টি যখন আমরা কিনবো তখন আমাদের কনসিডারেশন কী হওয়া উচিত, যে আমরা শুড উই বাই থ্রু এ লিমিটেড কোম্পানি অর শুড উই বাই অ্যাজ ইন্ডিভিজুয়াল। লিমিটেড কোম্পানির থ্রুতে কিনলে আমাদের কী কী অ্যাডভান্টেজ আছে, ট্যাক্স বেনিফিট, আমরা ট্যাক্স সেভিংস অপশন আছে এখানে। সেকেন্ড হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স সেভিংয়ের প্রশ্ন আছে। থার্ড হলো ইনহেরিটেন্স ট্যাক্স সেভিংয়ের অপশন আছে যদি লিমিটেড কোম্পানির থ্রুতে কিনি। ফাইনালি আমি যেটা টাচ করতে চাচ্ছি, আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি, বাট বিফোর উই ফিনিশ দ্য শো, আমরা আরেকটা ব্যাপারে আমি আজ টাচ করতে চাচ্ছি, যে যারা বাই টু লেট প্রপার্টি কিনেছেন অনেক আগে, কিন্তু এখনও আপনারা হয়তো ট্যাক্স অফিস এখনও জানাননি বা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স আপনারা করেননি, সর্ট আউট করেননি, হয়তো অনেক বছর চলে গেছে কিন্তু এখনও ট্যাক্স রিটার্ন করা হয় নাই। এরকম সিচুয়েশন যদি থাকে তাহলে আপনি বর্তমানে HMRCর লেট প্রপার্টি ক্যাম্পেইন যে অপশন আছে, এই অপশনের মাধ্যমে আপনি আপনার পিছনের ট্যাক্স সমস্ত ক্লিয়ার করে ফেলতে পারেন। আপনার যে ট্যাক্সের সাথে যদি আপনি সামান্য একটু পেনাল্টি দেন, মনে করেন 10% অফ দ্য আনপেইড ট্যাক্সের যদি 10% আপনি পেনাল্টি দিতে রাজি থাকেন, তাহলে দেন প্রবলি ইউ ক্যান ক্লিয়ার অফ অল দ্য পাস্ট। আপনার হতে পারে আপনি 5 বছর, 10 বছর, 15, 20 বছর আগে আপনি প্রপার্টি কিনেছেন কিন্তু জানানো হয় নাই, বাট ইফ ইউ ওয়ান্ট টু সর্ট দ্যাট আউট, দেয়ার ইজ এ অপশন, ইটস কল্ড লেট প্রপার্টি ক্যাম্পেইন HMRCর। এই অপশনের মাধ্যমে আপনারা এটা করে নিতে পারেন। সো আমরা প্রোগ্রামের একদম শেষ মুহূর্তে চলে আসছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা আবার ফিরে আসব। হয়তো রমজানের মধ্যে আমাদের প্রোগ্রামে কিছু চেঞ্জ আসবে। রমজানের হয়তো ইভিনিংয়ে আমরা আপনাদের সাথে, এই রমজান মাসে হয়তো প্রোগ্রাম হবে না, বাট ডে টাইমে হয়তো আমরা আপনাদের সাথে আপনাদের কাছে ফিরে আসতে পারবো। এই আশা রেখে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।